যদি কাভার না করে একটু খেয়াল রেখেন। সবাই নতুন পৃষ্ঠা নিতে পারেন, বাংলা শিক্ষক। আপনারা এগুলো পারেন, আমি নতুন কিছু হয়তো শেখাইতে পারবো না, তারপরে একটু বাড়াবাড়ি করা। বাংলা বর্ণ মালা আর বাংলা বর্ণ কতটি, এগুলো একটু শুনতে চাই। বলেন বর্ণ কাকে বলে? ধ্বনি, বর্ণ, বর্ণমালা। আচ্ছা, বর্ণ আর বর্ণমালা একই। বাংলা বর্ণমালা কতটি? বাংলা বর্ণমালা 50টি। বাংলা বর্ণ কতটি? বাংলা বর্ণ কতটি? বাংলা বর্ণ 50টি। তাহলে বাংলা বর্ণ 50টি, বাংলা বর্ণমালাও 50টি। তাহলে এই দুটো কি এক? এক না? বলেন না, একই না? তাহলে বাংলা বর্ণ আর বাংলা বর্ণমালা এক। আচ্ছা, ইংরেজিতে বর্ণর ইংরেজি হচ্ছে লেটার, আর হচ্ছে বর্ণমালার ইংরেজি হচ্ছে অ্যালফাবেট। আচ্ছা, তাহলে ইংরেজিতেও লেটার আর অ্যালফাবেট কি এক? একই। অ্যালফাবেট 26টা, লেটার একটা। আচ্ছা, তার মানে এখানে লেটার হচ্ছে বর্ণ একটা আর বর্ণমালা 26টা। হইল? বর্ণমালা কি বহু বচন না এক বচন? আর বর্ণ এক বচন না বহু বচন? বর্ণ এক বচন। তাহলে বর্ণ দিয়ে 26টা বর্ণ বোঝাচ্ছে আর বর্ণমালা দিয়ে একটা বর্ণ বোঝাচ্ছে। এটা কি ঠিক হলো? ঠিক আছে? আচ্ছা, বর্ণ এক বচন, তার মানে বর্ণ হচ্ছে একটা। তার মানে আমি যখন একটা বর্ণ বলছি সেটা হচ্ছে বর্ণ, আর অনেকগুলো বর্ণ একসাথে বসে যখন মালা গাঁথে তখন সেটা বলে বর্ণমালা। তাহলে বর্ণমালা মূলত একটা, একটা বর্ণমালায় আমার বর্ণ আছে 50টা। তাহলে বর্ণ আমার বাংলায় কয়টা? 50টা। বাংলা বর্ণ কয়টা? বাংলা বর্ণ 50টি। এই ক একটা বর্ণ, খ একটা বর্ণ, আর এই সব বর্ণ মিলে বর্ণমালা হচ্ছে একটা। কয়টা? একটা। আপনি যদি জাপানিতে যান, জাপানি ভাষা লেখেন, জাপানি ভাষা বর্ণমালা 3টা। কয়টা? ওদের লেখার বর্ণই 3 ধরনের। একটা হচ্ছে কাঞ্জি, একটা হচ্ছে হিরাগানা, একটা হচ্ছে কাটাকানা। বিদেশি শব্দগুলো কাটাকানা দিয়ে লেখে, হিরাগানা দিয়ে দেশি শব্দগুলো লেখে, আর কাঞ্জি হচ্ছে মিক্সার চিহ্ন। এক চিহ্ন দিয়ে অনেক শব্দগুলো থাকে। বাংলাতে বর্ণমালা একটাই। বাংলাতে বর্ণমালা কয়টা? ইংরেজিতে একটাই। আচ্ছা, এইবার আমরা বর্ণগুলো, মোট বর্ণ 50টা না? সব কয়টা? রঞ্জন, সব বর্ণ কি কি? আচ্ছা, আপনারা কি ক্লাসে এভাবে পড়ান কেন্দ্রে? অ আ এভাবে? এটা কি আপনাদের স্যার শিখা দিচ্ছে নাকি? তো আবার অনেক স্কুলে কি রসই বলে না, ই আর ই ই ই উ উ এভাবে পড়ায় স্যার। আমরা ট্রেনিং নিলাম, গত ইন্ডাকশন ট্রেনিং নিলাম জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহ। এইটা ছিল হচ্ছে আপনার 15 দিনের ট্রেনিং। আমরা ঢোকার পরপরই হয়েছে। সেখানে বাংলা শিক্ষণ বিষয় যে সেশনটা ছিল অগাস্টেই হয়েছে, জুলাইয়ের 31 থেকে অগাস্টের 14 তারিখ পর্যন্ত। সেখানে অ আ এভাবে বলেনি, হ্যাঁ, স্বরে অ স্বরে আ এভাবে বলেছে আমাদের প্রশিক্ষক। যদি আপনাদের ট্রেনার এটা বলেন, আমি ওনাকে ভুল ধরছি না, ওনাকেও ওনার সিনিয়র শিখিয়েছে বাস্তবে। এটা কি হয়, টপ ডাউন অ্যাপ্রোচে আসে, উপর থেকে বলে তারপরে আসে। স্যার মানে আমি একদিন ওই ছোটরে করাচ্ছি, তো ওখানে আরএম স্যার ছিল। আরএম স্যার যখন স্বরে অ স্বরে আ করাচ্ছি তখন বলো না এটা তখন স্বরে অ স্বরে না অ আ করাচ্ছি, তখন থেকে অ আ করাই। আচ্ছা, আর ঠিক আছে, গুড ম্যাডাম, ভালো বলেছেন, ধন্যবাদ। আর অ আ বিষয়ে আমি এখনো শুনি নাই, তবে কিছু কিছু জায়গায় যেভাবে পড়ে সেটা আমি শুনেছি। আর এইবার আমাদের ওখানে গিয়ে দেখলাম না, উচ্চারণ করছে, স্বরে অ বলছেন, কোনো সমস্যা নাই। যদি এক স্থানীয়ভাবে বিদ্যালয়ে, আমরা এখন শিক্ষার্থীদেরকে 2 ধরনের পড়াবো না,
যেহেতু আমাদের আলাদা করে কোনো শিক্ষাক্রম নাই, স্থানীয়ভাবে যেই বিদ্যালয়ে পড়ছে সেই বিদ্যালয়ে যদি গ্রহণযোগ্য হয় স্বরে অ, তাহলে আমরা পড়াবো স্বরে অ। যদি গ্রহণযোগ্য হয় খালি অ, তাহলে আমরা পড়াবো অ। শিক্ষার্থীর জন্য বোঝা মুশকিল, এই অ আর এই অ। শিক্ষার্থী যখন বলে স্বরে অ, সরি, তখন বুঝতে পারে ওইটা, আর যখন বলে অন্তস্থ অ, তখন বুঝতে পারে ওইটা। বুঝেছেন? আপনারা কি বুঝেছেন? আচ্ছা, আমরা এখন বর্ণগুলো একটু দেখি। সরি, ধ্বনি বানান দুটা লিখেছিলাম। ধ্বনি কাকে বলে? ধ্বনি কাকে বলে? ভয় পাচ্ছেন কেন আমাকে দেখে? আপনি তো সব পারেন। মনের ভাব প্রকাশের জন্য যে শব্দ ব্যবহার করে, মুখ থেকে যে আওয়াজ বেরোয় তাই ধ্বনি, আওয়াজ, সাউন্ড। বুঝেছেন? আমার এই বাক যন্ত্র, শরীরে তো দেহ ধরে দেহ যন্ত্র, এই দেহ যন্ত্রের মধ্যে একটা যন্ত্র হচ্ছে বাক, কথাবার্তা বলা। এই কথাবার্তা বলার যন্ত্র দিয়ে যা বের হচ্ছে, আ হি হা, যা বের হচ্ছে সবই ধ্বনি। ঠিক আছে? এই ধ্বনিকে যখন আমরা চিহ্নিত করি কোনো প্রতীক দিয়ে, সেটাকে বলে হচ্ছে বর্ণ। সেটা কি বলে? বর্ণ। তার মানে আমি করছি, এটা যদি আমি এভাবে লিখতে পারি, এই আর ম, এই দুটো হচ্ছে বর্ণ। অর্থাৎ ধ্বনিকে যখন থেকে প্রতীকীকরণ করা শুরু হয়েছে তখন থেকে বর্ণের উৎপত্তি। বুঝতে পেরেছেন? আচ্ছা, ধ্বনি বানান কি? ধয়ে ব ফলা, দন্ত নয় রস্যিকার। এখন ধ্বনি বানানটা যদি আমরা এইভাবে লিখি আর এইভাবে লিখি, ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। এই ধ্বনি শব্দের অর্থ কি? না না না, আমার একটু বোর্ডের দিকে দেখেন প্লিজ। এই ধ্বনি মানে হচ্ছে আওয়াজ, এই ধ্বনি মানে, আর এই ধ্বনি মানে স্ত্রী, ওয়াইফ, বউ। মজার না? আমিও বেশি দিন আগে জানিনি, আমার কাছে খুব মজা লেগেছে। আচ্ছা, তাহলে আমাদের বানানের ক্ষেত্রে সচেতন থাকতে হবে ম্যাডাম। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে লোক রাখেন, পরীক্ষা আসতে পারে, কোনটা করতে চলে আসবে বলতে পারছি না। বলেন সকলমুখী কি? তারপর 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 এরপর। আচ্ছা, এই জায়গায় সবগুলো উচ্চারণ আমি করে দেই। বলেন। হ্যাঁ আসেন না প্লিজ। বিশাল কঠিন প্রশ্ন করেছেন ম্যাডাম, এটা আমি বলতে পারবো না, আমি দেখে আসিনি। এটার উত্তর আমি দিতে পারবো না, আমি দেখে আসিনি। দাঁড়ান, অস্ত্র আছে আমার কাছে। ম্যাডাম আপনারটা ঠিক আছে, আমারটা ভুল। বুঝতে পেরেছেন? আপনারটাই ঠিক আছে, আমারটাই ভুল। রসদেও কি পাশে? কি অবস্থায় দেখেন আমি কত কি জানছি। আচ্ছা, বই যেভাবে আছে সেভাবে লিখতে হবে, কারণ শিক্ষার্থীরা যদি আপনার কাছে ভুল শিখে সারা জীবন ওই শিখে থাকবে। গুড, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর কি ঠিক আছে এবার? আমি শিক্ষার্থীর কাছ থেকে শিখেছি। ধন্যবাদ। মানে ওরকম ভাবে লিখছিলাম, এরকম ভাবে গেল। হ্যাঁ, এই বইটা আমাদের ফলো করতে হবে। সরকার যেটা দিয়েছে প্রাক প্রাথমিকের জন্য হাতের লেখা, বিশেষ করে বাংলা বর্ণমালা শেখার জন্য এটা বেস্ট। ঠিক আছে, আমি এটা মূলত দেখানোর জন্য নিয়ে আসছি। আপনারা কি এটা কেউ দেখেছেন? আপনাদের শিশুরা যদি পড়ে, যদি দেখে থাকেন, হ্যাঁ দেখে থাকেন, এটা অসাধারণ ভালো একটা মানে বইয়ের লেখার জন্য খুব ভালো একটা বই, যেটা মূলত প্রাক প্রাথমিক অর্থাৎ শিশু শ্রেণীর শিক্ষার্থীদেরকে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? আপনারা পারলে যদি একটা সংগ্রহে রাখতে পারেন খুবই ভালো হয়। অসাধারণ একটা, খুব একটা ভালো কাজ করেছে এটা। আচ্ছা, তাহলে আমরা
বর্ণ লিখতে গিয়ে দেখেন জানলাম উপরে দিয়ে যে চিহ্ন মানে একটা দাগ দিতে হয়, সেই দাগটাও ঠিক মাঝখান থেকে না, দাগ থেকে। আচ্ছা, উচ্চারণগুলো আমরা এতদিন জেনে আসছি, কেউ কেউ অজেনে আসছি। আমি যেটা জেনে আসলাম ওইটাও আমি বলি। এটা হচ্ছে স্বরে অ। এটা কি? স্বরে অ। বানানটা হচ্ছে এরকম, স্বরে অ। কেউ যদি বলে স্বর অ বা স্বর অ, এটা আসলে ঠিক না। মূলত স্বর ধ্বনি, সেই হিসাবে স্বর আর স্বর আর অ দুইটাই হর্ষ চিহ্ন বা কোনো স্বরবর্ণ নাই। বাংলা বর্ণমালায় স্বর অ এইরকম করে এক আলাদা করে পড়াটা একটু কঠিন। যখন কঠিন তখন কি করে, সহজ করে নেওয়ার জন্য একটা স্বরবর্ণ দিয়ে ফেলে। যেমন কট কট, কটাকট। ঠিক আছে, এগুলো উপরের শ্রেণীতে যখন ব্যাকরণ পড়বেন তখন এগুলো জানবেন, বাংলা ব্যাকরণ এগুলো আছে। মানে আমরা চেষ্টা করি কট কট এরকম মানে শব্দ সুবিধা করে নেওয়ার খাতিরে কিছু স্বর দিয়ে ফেলি। তো স্বর ও এই মানে বিবরণটাকে উচ্চারণ করার জন্য বলা হয় বা বলা গ্রহণযোগ্যভাবে বলা হয় স্বরে অ। কি বলা হয়? স্বরে অ। কেউ যদি স্বর অ আর স্বর অ বলে, স্বর অ ঠিক না, স্বর অ বলে তারটাও ঠিক, কিন্তু ওই স্বর অ একটু কঠিন, সহজ করে নেওয়ার সুবিধার্থে স্বরে অ বলে। আর এই স্বর অটা আসলে ঠিক না, এটা কিছু কিছু জায়গায় চালু আছে যদিও। আর এটা স্বরে আ। কেউ যদি আ শেখায় আ, কিন্তু একালে টানতে হবে আ। এগুলো হচ্ছে দীর্ঘ স্বর। রস্য ই, এটা কি ই? রস্য বানান হয় রফলা নন্দশয়ে, নন্দশয়ে ব কি? দন্তশয় ব ফলা। এটা একটু করে আসছে। তাহলে রস্য হয় রফলা, দন্তশয় ব ফলা, রস্য ই। আর এটা হচ্ছে দীর্ঘ ই, একটু টান একালে। ঠিক আছে, স্বরে অ, স্বরে আ, রস্য ই, দীর্ঘ ই। আর এটা কি? এই রস্য উ, দীর্ঘ উ। আর এটা রয় রস্যিকার রি। আর এটা তো এ, এর উচ্চারণ এর মতোই। এইটা হচ্ছে যৌগিক বর্ণের জন্য, এটা হচ্ছে ওই, আর এটা হচ্ছে ও। বুঝতে পেরেছেন? তাহলে এর উচ্চারণ হচ্ছে ও আর এর উচ্চারণ হচ্ছে ওই, তাই না? এর জন্য এগুলোকে বলে যৌগিক বর্ণ, মানে একই বর্ণ কিন্তু মূলত দুইটা বর্ণের রূপ। ভাস যাচ্ছে না ম্যাডাম, কি জিনিস শিখাইলেন? বাংলা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, সর্বর্ণ ক্লিয়ার? ম্যাডাম দাঁড়ান, আপনাকে বারবার আজকে দাঁড়া করাবো। ম্যাডাম নাম কি আপনার? মোসাম্মদ গোলনেয়ারা খাতুন। গোলনেয়ারা দোলেনা, আমি খালি দোলেনা বলে ডাকি। হ্যাঁ, দোলেনা আপা বলেন তো স্বরে থেকে ও পর্যন্ত। বসেন, আপনি দাঁড়ান। স্বরে অ, স্বরে আ, রস্য ই, দীর্ঘ ই, রস্য দীর্ঘ ই, এ, ওই, ও, ও। রস্যু বলেছি? রস্য বললেন তো স্যার? রস্য কি বলেছে? হ্যাঁ, ওই রস্য উ থেকে রস্যু হয়ে গেছে, এটা সত্যি বাস্তব। যেমন রস্য ই কার, আমরা কি বলে রস্যিকার। শিখেছি তখন হর্ষ ই শিখেছি, হর্ষ ই দীর্ঘ। হ্যাঁ, মূলত ওইটাকেই হর্ষই পড়ে। হর্ষ ই পড়ছি আমরা। তার মানে এই শব্দটাই এক একজন এক একভাবে পড়ে আর কি, এটাই বানান এটাই। এটা তো হয় রফালাই, কেউ হর্ষই পড়ে কেউ রস্যই পড়ে। তো হর্ষইকে হর্ষিকার বা হিস্যিকার করেছেন না? এটা আহামরি ঝামেলা কিছু না, আহামরি কঠিন বা খুব জটিল বা পাপ হবে নেকি হবে গুনাহ হবে এমন কিছু না, বুঝতে পেরেছেন? কিন্তু ঘটনা হচ্ছে আমরা যেহেতু শিক্ষার্থীদেরকে শিখাচ্ছি, তাদের প্রাথমিকের শিক্ষার্থীদেরকে, তাদেরকে শুরুতে ভালোটা বা সঠিকটা যদি শিখে ফেলি তাহলে পরবর্তী জীবনে ওদের জন্য সুবিধা হবে। আর এখনই যদি ঋষিকার শিখে ফেলে, ওই রস্য ই বুঝাতে অনেক কঠিন। এই যে আমার এখন রস্য ই কার বা রস্য ই লিখতে কতদিন যে কত কষ্ট হবে। ম্যাডাম এমন একটা জিনিস শিখাইছে, বারবার মনে হবে আমি ভুল লিখছি। অনেক গার্জেন আছে বাড়িতে, তো বাসায় করায় তো উপরে আমরা লেখার সময়
এই একটা ঝামেলা, বেশি এই কথা বলে বাচ্চারা। বেশি শিক্ষিত হলে বেশি ঝামেলা। আমরা আবার ছোটবেলা থেকে রসাই পড়ছি, রসাই পড়ছি। আপনারা স্কুলের যদি মানে ঝামেলা না হয়, একান্ত স্কুলে যদি ভুল না পড়ায়, তাইলে আপনারা শুদ্ধটাই পড়ান। ওই অভিভাবক আসলে অভিভাবককে বলবেন যে দেখেন এখন তো এভাবে চলছে, হ্যাঁ স্যার, আমরা আমাদের আমলে এভাবে আমিও পড়ে আসছি দেখেন, কিন্তু এখন এভাবে না পড়ালে মানুষ হাসবে, হাসাহাসি করবে, ভুল হয়েছে বলে করবে। তাই দেখেন আপনার ছেলেকে নিয়ে হাসাহাসি করলে আপনার খারাপ লাগা থেকে আমারও বেশি খারাপ লাগে। তো রসইটা একটু চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, এই গেল অবস্থা। এরপরে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। এইগুলো প্রত্যেকটা বর্ণের সংক্ষিপ্ত রূপ আছে, আছে না? ওগুলো কি বলে? শর্টেন কার বলে? কি বলে? কার 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 চিহ্ন সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণ কয়টা? কার চিহ্ন কয়টা? মানে প্রত্যেকটা বর্ণেরই আছে, শুধু স্বরে নাই, তাছাড়া সবগুলোই আছে। গুড, ঠিক আছে, ভালোই পারেন আপনারা সবাই। ব্যঞ্জন বর্ণ একজন মুখস্থ বলেন তো, দাঁড়ায় পুরোটা সবগুলো। আমি পারি না, কে পারে? কনফিডেন্স নিয়ে দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, বলেন। হ্যাঁ, এই ম্যাডাম দেখেন কোন বর্ণ ভুল লিখলে বলে দিন। খ, তারপর 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 দাঁড়ান, আমি পারি না, আমি এর জন্য এই সূত্রটা ফলো করি। ক, চ, ট, ত, বর্গীয় বর্ণ। হ্যাঁ, আচ্ছা, চ, ছ, বর্গীয় চ, হ্যাঁ, ছ, ইউ, তারপর 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 হুম 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 তারপর হুম 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 জি 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 তারপর জি জি অন্তস্থ এখানে না, তারপর বাহ, আপনার তো অনেক খণ্ডতা, অনিশ্বর, স্বর্গ, চন্দ্রবিন্দু। আচ্ছা, এখানে 25টা আছে। হ্যাঁ, তারপরে 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। বাহ, ম্যাডাম অনেক ভালো পেরেছে। ম্যাডাম জন্য একটা হাত তালি দেয় সবাই। বসেন। এটা না ভয়ে অর্থ মাপতে হবে না। ঝয়কে অর্থ না পুন, অর্ধমাত্রা না, অর্ধপূর্ণ মাত্রা। ঝপূর্ণ মাত্রা, ঝপূর্ণ মাত্রা। আচ্ছা, বর্ণমালাগুলো আগে উচ্চারণ করি, তারপর মাত্রাগুলো শিখে নেই। আপনারা যেহেতু পারেন, খুব ভালো লাগছে, খুব তাড়াতাড়ি আগাচ্ছে। এটা হচ্ছে ক, এটা খ। অঘোষ আর ঘোষ, প্রথম দুটো অঘোষ, পরগুলো ঘোষ। এগুলো একটু জোরে হবে। গ, ঘ মানে বাজবে, আমাদের মধ্যে ফ্যান চলছে, ঘেমে যাচ্ছে। গ, ঘ, এটা কি? উ, এটা হচ্ছে কি? উ। রস্ব চন্দ্রবিন্দু অন্তস্থ অয়ে ওকার। আর এটা কি? ই, রস্বই চন্দ্রবিন্দু। তাহলে রস্ব উ আর রস্ব ই এর তফাৎ, ঠিক আছে? বুঝেছেন? এবার আউ করেন, বুঝেছেন? সবাই একসাথে বুঝেছেন? জি স্যার, একটু জোরে বলেন, আমি এত জোরে চিল্লাচ্ছি। বুঝেছেন সবাই? Good. নাকি বুঝেননি? বলেন জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে চ, ছ, ছ। বাংলাতেও কিন্তু উচ্চারণ স্থল আছে, আমরা আসলে খেয়াল করি না, তাই আরবিতে মাত্রা যাচ্ছে না, বাংলাতেও আছে। কাফ, যাই হোক, চ, ছ, এটা কি? গুড, আপনারা কেউ বর্গীয় জ বলেন না, এটা খুব খুশি। এটার উচ্চারণ হচ্ছে বর্গীয় চ, আর এটা ঝ, এটা ইউ। না, এটা হলো
মূর্ধন্য ন। আগে মূর্ধন্য বলতে হবে, ঠিক আছে? মূর্ধন্য ন, এটা মূর্ধন্য, এটা মূর্ধন্য ন। আচ্ছা, তাহলে এটা মূর্ধন্য ন। আচ্ছা, দন্ত ন, ঠিক আছে? এটা কি যা? অন্তস্থ, এই যে অন্তস্থ। গণিত আছে, অন্তস্থ আর বহিস্থ করো, অন্তস্থ কোণ বহিস্থ কোণ, অন্তস্থ। আচ্ছা, এটা কি বয়শূন্য র না খালি র? বয়শূন্য র কে শিখাইছে? যে লোক শিখাইছে ভুল শিখাইছে, বয়শূন্য র ঠিক না। আমি এই জীবনে নতুন শিখলাম গত মাসে ট্রেনিং এ গিয়ে, এটাকে বলছে অন্তস্থ র। কি জীবনে শুনেছেন? আরে কোন একটা, যাই হোক, র হচ্ছে অন্তস্থ বর্ণ। র অন্তস্থ বর্ণ, আমরা অন্তস্থ না বললেও চলবে। অনেক যুক্তি দেখায় ওনার সাথে, পরবর্তীতে এটাতে রাজি করাইতে পেরেছি, বা আমি অন্ততপক্ষে এতে একমত যে অন্তস্থ র আমি বলবো না, যদিও এটা রটা হচ্ছে অন্তস্থ বর্ণ, তারপরে এটা র, ঠিক আছে? বয়ে শূন্য র বলার দরকার নাই। তারপরেও যদি বলতে চান বা কোনো স্যার শিখায় যে স্বরে অ আর অন্তস্থ অ এর তফাৎ করছো, ডয়ে শূন্য র আর বয়ে শূন্য র তফাৎ করবা না, তাহলে তো দুই জায়গায় দুই রকম মত হয়ে যাচ্ছে তোমার। এই লোকের যুক্তির কাছে হেরে যাবেন, এই লোকের যুক্তির কাছে হেরে যাবেন, কিছু করার নাই। কিন্তু আমরা যেই ডিকশনারি দেখে পড়ে এসেছি, সেখানে বয়ে শূন্য র বলে কোনো র ছিল না, সেখানে ছিল, আমাদেরকে বলেছেন এইটা হচ্ছে অন্তস্থ র। হয় অন্তস্থ র বলতে হবে অথবা শুধু র বলতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? পিছনের জন ম্যাডাম দাঁড়ান, পিছনে, একদম পিছনে দাঁড়ান। এটা কি, এটার উচ্চারণ কি, কিভাবে শেখাবেন? হ্যাঁ, অন্তস্থ র শেখানোর দরকার নেই, মাথা খুলে যাবে ওদের, শুধু র শেখানোটাই ভালো। একান্ত যদি স্কুলে শেখাই বয়ে শূন্য র, তাইলে পারেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো স্কুলের টিচারদেরকে ট্রেনিং দেয় পিটিআই ট্রেনিং দেয় ওই আমার ওই জাতীয় শিক্ষা একাডেমি, পিটিআই টিচারদের। আবারও বলি, প্রাইমারি স্কুলের টিচারদেরকে ট্রেনিং দেয় পিটিআই, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। উনাদেরকে ট্রেনিং দেয় নেপ, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। সেই জায়গা থেকে আমরা শিখে আসলাম, মাঝখানে আবার হয়ে গেল বিপদ না। যাই হোক, বসেন। মানে মাঝখানে প্রাথমিক শিক্ষা একাডেমি বা বাংলাদেশের শিক্ষা স্তরের এই উপরের থেকে নিচের কাঠামোগুলো একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে কানেক্টেড না, বুঝছেন? নিচ থেকে একদম মাথা পর্যন্ত সুন্দরভাবে কানেক্টেড এমনটা না। ময়ের যেমন ধাপ 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 ধাপ, এই ভালো মই, নতুন মই না, ভাঙ্গা মই। ওই ধরেন একটা ধাপি ভেঙে গেছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে, ঠিক আছে? তারপর উপরের ধাপি ভেঙে গেছে, পুরানা মই। এইরকম একটা অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা। মানে এক একটা ধাপ ভালো আর এক একটা ধাপ ফেটে গেছে, বাসটা বেঁকা হয়ে গেছে, কোনো রকম জোড়া থালি দিয়ে লাগিয়ে রেখেছে। আচ্ছা, যাই হোক, মইটার আবার এই যে ময়ে যেমন দুইটা পাশ আছে না, আমাদেরও প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক শিক্ষা একটা মন্ত্রণালয়, মাধ্যমিক শিক্ষা একটা মন্ত্রণালয়, এগুলোর বই করে আবার এক এনসিটিভি। এর জন্য টানাটানি লেগেই আছে। ময়ের এই ধাপ মানে যে পায়াটা থাকে, পায়াটা দুই পাশে সমান না থাকলে উঁচু নিচু হবে, তাই না? বা সমতলে যদি না বসে উঁচু নিচু হবে না? নাকি হবে? হবে, উঁচু নিচু থাকলে উঁচু নিচু হবে। তা আমাদের এই মন্ত্রণালয়গুলো যদি একসাথে না চলে, আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে একসাথে চলতে পারে না, এবং দুর্ভাগ্যক্রমে এরকম সমস্যাতে আমরা বেশি পড়ি। যাই হোক, তাহলে রয়ের ব্যাপারটা ক্লিয়ার। ট ঠ ড ঢ মূর্ধন্য, সরি, রয়ের পরে হচ্ছে তালবেশ। কি তালব্য লিখতে পারবেন কে? এই ম্যাডাম কিন্তু অ্যাক্টিভ ভালো, আপনারা কিন্তু আগেই পিছিয়ে যাচ্ছেন। এখন যদি এখনকার স্টাইল আপনাদের মূল্যায়ন করি সরকারের নিয়ম অনুযায়ী, যে পরীক্ষা পদ্ধতি থাকবে না, শুধুমাত্র পরীক্ষা পদ্ধতির চাইতে ক্লাসের পদ্ধতি অ্যাক্টিভনেসও দেখাবে, তাহলে কিন্তু আপনারা ফেল করবেন। গুড, ধন্যবাদ ম্যাডাম। এই যে তয়াকাল ল বয় জফলা লিখেছে, ঠিক আছে? ম্যাডাম জন্য একটা হাততালি দেয় সবাই। গুড, ধন্যবাদ। তালব্য স, আর এটা কি? ম্যাডাম বাদে আরেকজন মূর্ধন্য লিখতে পারবে কে? আপনি আসেন, আপনি বলে দিয়েন না, লেখো দেখি কিভাবে। এখানে এটার উপরে মূর্ধন্য লেখা, তাহলে এটা কি হবে? পেট কাটা মধ্যাহ্ন স। ধরে দেন। গুড, ধন্যবাদ। তারপরে এটা কি? ম্যাডামের জন্য একটা হাততালি দেয়।
জি? এই যে এই দন্ত এখানে দন্ত স এটা ডয়ে শূন্য র। এখন আমরা বিন্দু দিয়ে রাখছি, এটা মূলত শূন্য হবে। হ্যাঁ, এটা কি হবে? ডয়ে শূন্য র। হ্যাঁ, বিন্দু যারা বলে, আমি নিজেও বিন্দু বলতাম, ঠিক আছে। এখন অনেক জায়গায় বিন্দু থাকে, কিন্তু এটা হবে সঠিক নাকি? ডয়ে শূন্য র। কি হবে? তারপর এটা কি হবে? ঢয়ে শূন্য র। দুইটাই র, কিন্তু একটা হচ্ছে ডয়ে শূন্য র, আর একটা হচ্ছে ঢয়ে শূন্য র। শূন্যই বলতে হবে, ওই যে অভিধানটা দেখাইলো ওটা শূন্য। তা আমি যুক্তি দিলাম, গণিতে তো শূন্য আর বিন্দু আলাদা। বিন্দু হচ্ছে মাঝে কোনো ফাঁকা নাই, শূন্য হচ্ছে মাঝে ফাঁকা। উনি বলছে এই অভিধানে যা আছে তাই। গত শনিবারের দিন জানলাম এখনকার বাংলা বইয়ে বা বাংলা চার্টে নাকি আসলে শূন্য থাকছে, মানে মাঝখানে ফাঁকা থাকছে। বাস্তবে আপনাদের চার্টে কি তাই আছে? সত্যি? প্রমাণ দেখি, আমি চেক করিনি সেদিন। কই দেখেন এই রটা ভরাট করা, আবার যখন শিখাচ্ছে তখন আবার কেমন না? এই লোক কি ছেলেবেলেরা কি শিখাবে আর কি শিখবে আল্লাহ জানে। হ্যাঁ দেখেন, যেটা পূর্ণ এটা বিন্দু, আবার শিখাচ্ছে গোল। যাই হোক, আমাদের পড়তে হবে শূন্য, ডয় শূন্য র আর ডয় শূন্য র। আমি তো লাভ করেছি, পাখানে আসছি। ফ্যান দিয়ে দিয়েছে, নেন। ধন্যবাদ। আচ্ছা, উপরে বলেন। খণ্ডক্ত একটা বাদ গেছে। ও, এটা কি হবে? অন্তস্থ। অন্তস্থ। এই যে ম্যাডাম কি বললো? অন্তস্থ অ। অন্তস্থ অ। অন্তস্থ অ, এই কথাটুকুই শুধু লেখেন খাতায়। অন্তস্থ অ, এই কথাটুকু সবাই খাতায় লেখেন, দেখি আমি দেখবো। সবার খাতা লেখেন অন্তস্থ অ। অন্তস্থ বানান কি? এটা ঠিক আছে। আপনাদের মোবাইলে ইন্টারনেট আছে কার কার? চেক করেন, চেক করেন, দেখেন ইন্টারনেট গুগলে লিখলেই চলে আসবে। আমি তো ভুল লিখেছি। দেখেন জফলা হবে কি হবে না, তাড়াতাড়ি দেখেন, আপনাদের কাজ। সার্চ করতে না পারলে ইন্টারনেটে ঢুকে আমাকে একটু দেন। আচ্ছা, তারপরে ওটা দেখছি, এটা কি? এটা হচ্ছে খণ্ডতল। এটা কি? খণ্ডতল, মূর্ধন্য নয় ডয়ে। ঠিক আছে, খ মূর্ধন্য নয় ডয়ে, তারপরে তো। এটা মূলত খণ্ডতল, এটা উচ্চারণ হচ্ছে খণ্ডতল, আর এটা অনুস্বর। এটা উচ্চারণ বিসর্গ না, বিসর্গ। ঠিক আছে, আর এটা হচ্ছে চন্দ্রবিন্দু। বুঝতে পারেননি কে? কাইন্ডলি হাত তোলেন। বুঝতে পারেননি কে? বুঝতে পেরেছেন? আচ্ছা, কোনটা কথা? বিসর্গ নাই না? বিসর্গ নাই। দেখি সব
উনি বের করেছে হচ্ছে এরকম হতে পারে, উনি বের করছে এটা অন্তস্থ, ঠিক আছে? বুঝলাম না, জান 1 মিনিটের জন্য বেরোতে এলে অনুমতি লাগবে না, এমনি নিজের মতো করে গিয়ে কথা বলে চলে যাবে। হ্যাঁ বলেন, কোনটা হবে? আচ্ছা আমি তাহলে একটা গ্যাপে চেক করে জানাবো না। তাহলে অন্তস্থ বানানটা নিয়ে একটু সন্দেহ, তাই না? আমার জানা মতে অন্তস্থ বানান এই যে বিসর্গ সহ হবে যখন এটাই হবে, এটাই আমার মতে সঠিক। এখন এরপরেও যদি আমি বানান কি হয়, চেঞ্জ হয় প্রায় প্রায়, নতুন বানান যেটা মানে আপডেট সঠিক আমি সেটা বলবো একটু পরে। আমরা ওই ম্যাডামের জন্য পুরো প্রথম থেকে আবারও বলছি, ম্যাডামের নাম হচ্ছে দোলেনা, ঠিক আছে না? দোলেনা ম্যাডাম দাঁড়ান, আমার সাথে সাথে বলবেন, দাঁড়ান, বলেন আমার সাথে। ক, জোরে বলেন। খ, গ, জোরে, গ, ঘ, উ, নাকের ভিতরে উ, বলেন, হাসলে হবে না। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইউ। সামনের ম্যাডাম দাঁড়ান, বসেন, ধন্যবাদ। সামনে ম্যাডাম দাঁড়ান, বলেন ইউ। গুড, বলেন ট, ঠ, ড, ধ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ঠোঁট, এইগুলো সব ঠোঁটে ঠোঁটে মিলে, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ অ, সরি খণ্ড ত, এটার উচ্চারণ কি? খণ্ড ত, ত দুইটা, এটা একটা ত আর এটা একটা খণ্ড ত, ঠিক আছে? তাহলে খণ্ড ত, এটা কি? অনুস্বর, বলেন অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, ঠিক আছে? বুঝেছেন এবার? গুড, বসেন ম্যাডাম, ধন্যবাদ। বর্ণ শেষ। আমারই খুব এত গরম, ক্লান্ত লাগছে মনে হচ্ছে। এখন এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কয়টা ফলা? 6টা না? কি কি ফলা? কি কি ফলার চার্ট আছে না কারো? ফলার চার্ট আপনাদের? বলেন ফলা কয়টি? কি কি বলেন? হ্যাঁ, মুখটা বাংলার 5 করে রাখছে। পড়ান না শিক্ষার্থীদের চার্ট? গ ফলা আছে, আর গ ফলা আছে, গ ফলা আছে, র ফলা আছে, জ ফলা আছে, স ফলা আছে, তারপরে মূর্ধন্য ন আর দন্ত ন ফলা আছে। দন্ত স ফলা নাই। আবারও দেখেন, গ ফলা, ম ফলা, অন্তস্থ জ ফলা, র ফলা, ল ফলা, মূর্ধন্য ন, দন্ত ন ফলা। মূর্ধন্য ন আর দন্ত ন এভাবে আছে, অবলিক দিয়ে। 6টা না? ঠিক আছে? তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। স্বরবর্ণ বানানের ক্ষেত্রে আমরা যেমন বানান করি কয়ে আকার বর্গীয় জ, কাজ, ঠিক তেমনি যদি আমরা বানান করি পদ্ম, বানান কিভাবে করতে হবে? পদয়ময়, পদয়ময় যুক্ত গুড, পদয়ে ম ফলা। আবারও খেয়াল করেন,
যখন দয়ময় যুক্ত বলবো তখন ওই মটা হবে পূর্ণ ম। আর ফলা কি বলে, ফলা কি পূর্ণ ম? ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। স্বরবর্ণ লিখে নেন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। দেখেন স্যার ঠিক আছে বলেন। ব্যান্ডের বানানটা লিখে দিবেন। এই আমি লিখি কিন্তু এটা সঠিক কিনা সেটা বেগুন বর্ণ লিখছে, এই বানান ভুল ধরেন আপনারা, আমার লেখার ভুল এতদিন পর্যন্ত কেউ ধরল না, আপনি ধরে ফেললেন। এই যে ম্যাডাম, ব্যঞ্জন বর্ণ বানান করছি, সবাই একটু চেক করেন। বয়ে জ ফলা, ইয় বর্গীয় জয়ে যুক্ত, ব্যঞ্জ ইয়, ও না কিন্তু, হ্যাঁ ইয়, ইয় বর্গীয় জয়ে যুক্ত। তারপরে হচ্ছে দন্ত ন, ব্যঞ্জন ব মূর্ধন্য নয়ে রেফ, মূর্ধন্য নয়ে রেফ। পৃথিবীতে বাংলা ভাষায় একটা মাত্র বর্ণ আছে যার তিনটা রূপ। কি বর্ণ সেটা? র। র পূর্ণ রূপ, একটা হচ্ছে রে, একটা হচ্ছে রফা। আবার আর রিকারও আছে, তাই না? আবার রিকারও আছে। এই রনে একটু সাবধানে থাকেন। আচ্ছা, ব্যঞ্জন বর্ণ বানান বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা, কোথায় যেন ছিলাম, রাতটা হারাই ফেললাম। আচ্ছা, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টা? 10টা। হেই, মাত্রাহীন অর্ধমাত্রা কয়টা? অর্ধমাত্রা 8টা মনে হয়। একটা হচ্ছে স্বরবর্ণে একটা, সেটা হচ্ছে রিকার, রি। আর বাকি 7টা ব্যঞ্জন বর্ণে। রি বাদে বাকি 7টা অর্ধমাত্রা খুঁজেন, খুঁজেন। খ গ গ, হাইস, ঝ, না, মূর্ধন্য আচ্ছা, ঠ একটা গেল, ঢ একটা, মধ্যম হলো একটা, 5টা হলো, আরো 2টা, জি, ও আছে গেল। কালো বর্ষা কই? কালো বর্ষা। তাহলে 1 2 3 4, তারপরে 5 6, ঢ পূর্ণ মাত্রা। ও ধ ধ ধ ধ, এই যে ধ, ধ না ধ। এই 7টা আর একটা হচ্ছে রি। রি তো চেনেন। এই মোট হচ্ছে 8টা অর্ধমাত্রা বর্ণ। আর মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা। মাত্রাহীন বর্ণ কয়টা? তার মধ্যে 4টা হচ্ছে স্বরবর্ণে। স্বরবর্ণে কয়টা? কি কি? আর 6টা হচ্ছে ব্যঞ্জন বর্ণে। কি সেই 6টা? এই উ, ঞ, তারপরে হলো, তাহলে কয়টা হলো? আর 6টা। আর ওখানে ছিল 4টা। 6 আর 4-এ বাকিগুলো পূর্ণ মাত্রা। বাকিগুলো পূর্ণ মাত্রা। মাত্রা বোঝেন তো? মাত্রা বোঝেন? ম্যাডাম দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ, মাত্রা কি? হোমিও ঔষধের ডোজ। 1 মাত্রা 2 মাত্রা, ঠিক আছে? মাত্রা হচ্ছে হোমিও ঔষধের ডোজ, ঠিক আছে? ঠিক নাই? আবার হাসে। মাত্রা খুবই সোজা, ওই বাংলা বর্ণমালার উপরে একটা দাগ থাকে মাথার উপরে, এটাকে বলে মাত্রা, ঠিক আছে? এই মাত্রা যদি পূর্ণ থাকে পূর্ণ মাত্রা, অর্ধ থাকলে অর্ধমাত্রা। আর জি, আচ্ছা, মাত্রাহীন বর্ণ হচ্ছে ও, ও, এদের এ, ওই, ও, ও, এই 4টা গেল। তারপরে ও, ইউ, 6টা গেল। আর এই 4টা কয়টা গেল? 10টা। 10টা হচ্ছে মাত্রাহীন। চিন্তা করতে হবে বাংলা বর্ণমালা বা বাংলা শব্দ লেখার ক্ষেত্রে শব্দের মধ্যে এই বর্ণগুলো যদি আসে, এদের মাথার উপরে কোনো দাগ হবে না। মাথার উপরে কোনো দাগ হবে? হবে না। বাংলা, এই কথাটা যখন বানান লিখবো আমরা, এই যে বাংলা, দেখেন এটার উপরে মাত্রা আছে? আমি যদি এরকম করে মাত্রা দিতাম হয়তো হবে? শিক্ষণ, এই যে এই পর্যন্ত ঠিক আছে। তারপরে মূর্ধন্য লয়ের উপরে মাত্রা আছে? কারণ এটা অর্ধমাত্রা, এই যে একটুকু না,
রি, মূর্ধন্য ন, এই যে একটু গুণা করে আছে, এগুলো হচ্ছে অর্ধমাত্রা। কি মাত্রা এগুলো? মূর্ধন্য ন আর দন্ত নয়ের পার্থক্যই হচ্ছে দন্ত নয়ে পূর্ণমাত্রা, মূর্ধন্য নয়ে অর্ধমাত্রা। তাহলে মাত্রাহীন ক্লিয়ার। আর অর্ধমাত্রা কই কই? অর্ধমাত্রা হচ্ছে দেখেন প, যেমন আলাপ, আমরা যদি এভাবে লিখি আলাপ ঠিক আছে, কিন্তু যদি এভাবে লিখি আলাপ, তার উপর দিয়ে দাগ দিলাম, এভাবে লিখলাম, হবে? হবে? হবে না, কারণ প হচ্ছে অর্ধমাত্রা, অর্ধমাত্রা 1, তারপরে অর্ধমাত্রা ধ 2, তারপরে অর্ধমাত্রা মূর্ধন্য ন 3, তারপরে অর্ধমাত্রা গ 4, অর্ধমাত্রা খ 5, তারপরে অর্ধমাত্রা তালব্য স 6, আর ওদিকে আছে অর্ধমাত্রা রি 7, আরেকটা কই? আরেকটা হচ্ছে ধ তো দিয়েছি, th, গুড, দেখছেন মিস করে ফেলছি। এগুলো হচ্ছে অর্ধমাত্রা। অর্ধমাত্রা 8টা, পূর্ণমাত্রা সরি অর্ধমাত্রা 8টা, মাত্রাহীন 10টা, বাকি সব পূর্ণমাত্রা। আর মনে থাকে না, এই বাকি সব এই জন্য এইভাবে মনে রাখি। বসেন, তাহলে বাকি কয়টা পূর্ণমাত্রা হচ্ছে? ওয়াও, আপনারা এত ভালো পারেন কেন? এত ভালো পারেন কেন বলেন? স্যার দোলন ছাড়া আমার পছন্দই করে না, আপনাকে কিছুই পারি না। স্যার ওই স্যারের সামনে না কথা বলতেই দোস্ত হয়, যা বলবেন সবই ভুল। এই জন্য আমার সামনে কিছু বলছেন না? আরে আমি আপনাদের থেকে বয়সে যাতা ছোট, মানে আমার বাড়িও রাত চাই, বুঝছেন? বেয়াদবি করবেন, দরজা মেরে পিটাবেন, কিচ্ছু বলার নাই, বলতেও পারবো না বাইরে গিয়ে যে আমি পিটানি খেয়ে আসছি, এমন একটা অবস্থা। আগের পাতি নেতা, বুঝছেন, খুব ভাব। আগে তো খুব ভয় করতো মানুষ, মনে করছে এখনো সেই ভয় করবে। কবে এলাকা থেকে সরকার চেঞ্জ হলে কি হবে, আমার এখনো ক্ষমতা আছে, সুন্দর করে ধরে পিটাই দিয়েছে। তখন বাড়িতে যে বলতেও পারে না যে পিটানি গাইছি, বলে পড়ে গিয়ে লেগেছে, উপায় নাই। আপনাদের মন্ত্রী কে ছিল, এমপি কে ছিল? শিমুলের বাড়ির পাশেই পিটিআই। শিমুলের বাড়ি দেখেছেন কে কে? ওটার পাশেই পিটিআই, গেছেন না? ওর ভেতরে আমি এখন থাকি, ওখান থেকে আজকে আসলাম। ওর বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, দরজা জানালা সব খুলে নিয়ে চলে গেছে, জানেন? দেখেছেন? আচ্ছা, গুড। হ্যাঁ, হাসপাতালের পাশে, জি। তো যাই হোক, যে কথাটা নিয়ে কথাটা আসলো, যে আগেকার ধারণায় অনেকেই হয়তো থাকলে আরো বেশি আহত হতেন। এখনকার অবস্থায় আল্লাহ মানে অন্যরকম একটা পরিবেশ পরিস্থিতি চলছে। আমরা বাংলা বর্ণমালা নিয়ে এখনো আছি, যেতে হবে বহুদূর। আমরা আটকে আছি বাংলা বর্ণমালায়। আসসালামু আলাইকুম। এই কি যেন একটা তালি শিখেছেন, দেন দেখি সবাই। না না না, সবাই এক্সিলেন্ট, তার জন্য বসুন। রেডি, আরম্ভ করো। এক্সিলেন্ট, আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত মূলত বাংলা শিক্ষা নিয়ে বলছিলাম, হয়তো আরো কিছু বলবো, যেহেতু ম্যাডাম আসছেন, ম্যাডামের সময় অনেক দাম। তো আমি এখন পুরো ফ্লোরটা ওনার কাছে দিচ্ছি। আমি ওনাকে অনুরোধ করবো খুশিদ না না। হ্যাঁ, বলেন। আগে কথা বলে আসে, পরে বলবেন। কথাটা বলতেই হবে। আগে বলে যাবেন না পরে বলবেন? বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ম্যাডাম একটু পরে যখন আসছে তারপরে শুনছি। বসেন না, জীবন বসেন, স্যার যাক, তারপরে আসেন, আমি বাইরে দাঁড়া থাকবেন কেন? আচ্ছা, ঠিক আছে। বাংলা নিয়ে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণ মাত্রা পড়লাম, তাই না? কারফলাগুলো আমরা জানি। এখন কিছু যুক্ত বর্ণের ঝামেলা, যেমন ব্যঞ্জন বর্ণ বানানটাই একটা ঝামেলা। স্বরবর্ণ বানান করতে পারবেন? লিখতে পারবেন কে? ভয় পাচ্ছে এরা খুব, কেন জানি বুঝলাম না। বলেন, আসেন, সামনে আসেন, আসেন, আপনি আসেন। সকালে
ওইটা বানান দিচ্ছেন এখন কি আসার খানা আছে? ধন্যবাদ। ঠিক আছে ম্যাডামের জন্য একটা হাত তালি বসে বানান করেন তো ম্যাডাম। আমি বলতে ছয় ব ফলা র ব মধ্যম নয়। আচ্ছা ধরেন ওরা শিক্ষার্থী, আপনি কিভাবে বানান করে পড়াবেন? বলতে ছয় ব ফলা র ব মধ্যম ন রে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, গুড, মূর্ধন্য নয় রে। ঠিক আছে। আর ম্যাডামের দাঁড়ানো ঠিক আছে? ঠিক নাই? কিভাবে দাঁড়াতে হবে? গুড। আচ্ছা, আর যখন উনি লিখবেন, হ্যাঁ ওই লেখাটাও যাতে বুঝতে পারে, মানে পুরোপুরি ঢেকে লেখা যাবে না। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে ম্যাডামের জন্য একটা হাততালি। আচ্ছা এবার কিছু যুক্ত বর্ণ নিয়ে আমরা আসি। হ্যাঁ আমরা কিছু যুক্ত বর্ণের সমস্যা হয়। আপনাদের হাতে নোট দিচ্ছেন সবাই? দিন কিন্তু আমি জিজ্ঞেস করবো। পরীক্ষা হবে হ্যাঁ। সামনে। আচ্ছা আগে তো পরীক্ষা দেন, হ্যাঁ শুনেছি আমি। আমার লেখা বুঝতে না পারলে একটু বলবেন। হ্যাঁ আচ্ছা, এই বর্ণগুলো উচ্চারণ করতে পারবেন বা ভেঙে বলতে পারবেন, এগুলো সব যুক্ত বর্ণ। হ্যাঁ আমরা কি এখনো বর্ণ পর্যন্তই আছি। বর্ণ কিভাবে পড়াতে হয় বা বাংলা কিভাবে পড়াতে হয় কয়েকটা কথা বলতে হবে, তার আগেই আমরা শুধু বর্ণটা শিখলাম। এটাকে কি বলে? এই বর্ণকে ক্ষীয়। যুক্ত ছ বলে? এটা বলে মূলত ক্ষীয়। হ্যাঁ এটার উচ্চারণ হচ্ছে ক্ষীয়। এখানে কয়টা কয়টা বর্ণ আছে? মূর্ধন্য ষ, তাই না? ভাষন্ত হবে? কয় ভাষন্ত? আচ্ছা হইল ওই কয় ভাষন্ত, কিন্তু বানান করতে গেলে ক যোগ মূর্ধন্য ষ বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর এটা কি? এটা কে পারবে? কি হবে এটা? মূর্ধন্য ষ। ইও এর পক্ষে কারা কারা হাত তোলেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন তাড়াতাড়ি। একজন মাত্র। ম্যাডাম আপনি হাত তুলবেন না? আপনি না বললেন প্রবক্তা। হাত তোলেন। একজন, দুইজন। আচ্ছা গুড, হাতান। বাকি 13 জন। এটা মূর্ধন্য, সরি ইও না, তাহলে অন্য কি বর্ণ হতে পারে? এটা দিয়ে একটা শব্দ বলেন তো, এরকম একটা যুক্ত বর্ণ আছে। কৃষ্ণ। গুড। আমরা কি বলছি এটাকে? কৃষ্ণ, তাই না? শেষে কি বলছি? এটা মূলত মূর্ধন্য। এটা কি? আচ্ছা, তারপরে এটা কি বর্ণ আছে? জি, এটা হচ্ছে, এটা বানান করবে হচ্ছে মূর্ধন্য ষয়ে মূর্ধন্য নয় যুক্ত। ঠিক আছে? এটা হচ্ছে কৃষ্ণ। এটা ক্লিয়ার? এটা সবাই বুঝতে পেরেছেন? বলেন আবার। বুঝতে পেরেছেন? না কৃষ্ণ বাদ দিয়ে আরেকটা শব্দ বলেন। তারা কৃষ্ণ, কৃষ্ণ এই দুটা বাদ। কি বাদ? আপনি বলেছেন এটা সব বাদ। আরেকটা নতুন বলেন, বলেন। বিষ্ণু হতে পারে, হতে পারে না? বিষ্ণু হতে পারে। গুড। আচ্ছা বসেন, ধন্যবাদ। যদি এই দয়ের মতো তারপরে দুইটা চিহ্ন থাকে তাহলে এক ধরনের, আবার যদি বর্গীয় জ দিয়ে এরকম থাকে সেটা এক ধরনের। ঠিক আছে? এইটা মূলত কি কি বর্ণ আছে? এটা আলাদা করে উচ্চারণ। এটা হচ্ছে বর্গীয় জ যুক্ত। জি বলে, ভয় পাচ্ছেন কেন? আমি মারব না, একবার শুনলাম আমাকে মারা ফেলে দিলে কিছু করার নেই। এটা বর্গীয় জ যুক্ত। বিজ্ঞান বই আছে। বিজ্ঞান বইয়ের নাম কি? বইয়ের নাম কি?
প্রাথমিক বিজ্ঞান। প্রাথমিক বিজ্ঞান বইয়ে বয়ের অস্বীকারের পরেই এই বর্ণটা আছে, তাই না? তাহলে শিক্ষার্থী যদি জানতে চাই এখানে কি বর্ণ আছে, তখন আপনাদেরকে বোঝাতে হবে যে এখানে যুক্ত বর্ণ আছে বর্গ জ যোগ জয়ের সাথে ই। ঠিক আছে? এবার দুইটা শব্দ বলেন বিজ্ঞান ছাড়া। অজ্ঞান। গুড। উচ্চারণ হবে হচ্ছে গ। কঠিন মানে চিহ্ন গ, তারপরে গয় জফল। বিজ্ঞান। বিজ্ঞান মানে একটা পরে গয়ে জফল আছে। ঠিক আছে? বিজ্ঞান, অজ্ঞান। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এটা তো আমার মুদ্রা দোষ। ঠিক আছে, আমি বুঝতে পেরেছেন। এগুলো বাদ দিয়ে আমি যে কথাগুলো বলছি ওগুলো খেয়াল করবেন। তাহলে বিজ্ঞান আর অজ্ঞান উচ্চারণ ঠিক আছে? আচ্ছা, এইটা এটাতে কি কি আছে? ছ। তারপর ঠিক আছে? যুক্ত বর্ণগুলো আপনাদের বই যখন থাকবে একটু ভালো করে দেখবেন। যেমন আগে ইও তারপরে ছ। হ্যাঁ, যেমন বাঞ্ছা, বাঞ্ছা রাম। আমিও এরপরে আর পারি না, এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করবো না। পারেন নাকি বাঞ্ছা ছাড়া আর কিছু ম্যাডাম? বাঞ্ছনীয়, লাঞ্ছনা। গুড, সাবাস, আপনারা তো অনেক ভালো পারেন, আমি পারছি না। এটাকে আবার মূর্ধন্য ন নাকি ভয় ধরাই দিচ্ছি ম্যাডাম। অন্তস্থ বানান আমি পাচ্ছি না, একটু খুঁজে দেখবেন নাকি অন্তস্থ বানানটা? অন্তস্থ। আমি একটু ধন্দে আছি আজকে। আপনাদের ম্যাডামরা খুবই স্মার্ট, আমার ভুল ধরে ফেলছে। অন্তস্থ বানান কি এইটা হবে নাকি এইটা হবে নাকি এইটা হবে? একটু খুঁজে বের করতে পারবেন ম্যাডাম? প্রথমটা হবে শিওর? আমি কিন্তু জানি না, বুঝছেন? আচ্ছা যাই হোক, এটা একটু দেখেন, আমি ওনাদের কাছে সময় নিচ্ছি না, দেখে এসে তো আমি বলতে চেয়েছি। আচ্ছা যাই হোক, লাস্ট যেটা খুব ঝামেলা করে, আরো অনেক আছে মনে হয়, এখন বেরোচ্ছে না। কি কি বর্ণ আছে? ওয়াও, সামনে আসেন। মার্কার নেন। কোনটা দন্ত না? স্যার এটা দন্ত। লিখেন লিখেন, ওখানে লিখেন, পাশ দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে। আচ্ছা, আর এটা মূর্ধন্য। তীর চিহ্ন দিয়ে একটা জায়গায় লেখেন। বকা খাও, আগেই ভয় পাচ্ছে, ইমান দুর্বল। বসেন, এই ইমান দিয়ে হবে? বসে ডাস্টার। এটা কি ঠিক আছে না ভুল আছে? কাকে মনে হচ্ছে? গণতান্ত্রিক পদ্ধতি যদিও জায়েজ নাই এখানে, বলেন। আপনাদের কিন্তু চার্ট আছে। স্যার এত কিছু দেওয়া নেই, জাস্ট 5টা শব্দ দেওয়া আছে। আপনার হয়েছে, বুঝছেন, কিন্তু কাছাকাছি হয়ে এখন। এটা হচ্ছে দন্ত ন, হ্যাঁ, আর এটা হচ্ছে মূর্ধন্য ন। আচ্ছা, এইটা দিয়ে একটা শব্দ হচ্ছে খুব বেশি ব্যবহার হয় মূলত এই শব্দে, এছাড়া এটার ব্যবহার খুব কম। বলেন কোনটাই কোনটা হবে? সায়নটা আমি নিজের মানে সন্দেহ আছে, এটা দিও না। এই তিনটার মধ্যে কোনটাই কোনটা হবে? বলেন মূর্ধন্য কোনটাই? দন্ত না, অপরাহ্ন। দন্ত না, মূর্ধন্য না, দন্ত না। দন্ত না মানে এটা, আর এগুলোতে জি নিচেরটা হচ্ছে মূর্ধন্য ন, আর এই মাঝখানেটা হচ্ছে দন্ত ন। না, ওই মূর্ধন্য বানানে ওইটা হবে। মূর্ধন্য বানানে কোনটা হবে? এটা না এটা? স্যার উপরেরটা। আর অপূর্বাহ্ন বানানে? আপনাদের চার্ট আপনারা একদিনও দেখেননি? স্যার রেগুলার চার্টে এটা আছে, এটা আছে, এটা আছে, এই যে তিনটা আছে, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন আছে না? এটা থেকে দেখবেন। আর হাসে। এটা অপরাধ সবথেকে বড় কথা, 4 থেকে যখন পড়াতে যায় আমাদের দ্বিতীয় শ্রেণীর বইয়ে আপনার যুক্ত করতে আছে।
তখন ওরা বলে যে ম্যাডাম বইয়ে যে কয়টা আছে এই কটা পড়াই দেন, অত স্কুলের সাথে সাথে পড়ে যেতে হবে। আচ্ছা দেখ, এটা তো সঠিক। হ্যাঁ, সায়ান্ন মানে কি? সন্ধ্যা। হ্যাঁ, এটার উচ্চারণ হচ্ছে এরকম উচ্চারণ, শ্যাম্ভ, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন। ঠিক আছে? বুঝতে পেরেছেন ম্যাডাম? শুধু বাংলা বর্ণমালা এতদিন ধরে শিখলাম, এই মাস্টার্স পাশ করে এসে এখন পর্যন্ত এসে শিখেই যাচ্ছে। আবার আপনাদের কাছ থেকে আজকে শিখলাম রস্যই লেখা। চিন্তা করেন, শেখার কোনো শেষ নেই। আচ্ছা, এখন বাংলা আমরা মূলত প্রথম থেকে যে পদ্ধতিতে শেখার চেষ্টা করলাম, আগে বর্ণটা জেনে তারপরে ওই বর্ণকেন্দ্রিক শব্দ বা ওই বর্ণ দিয়ে কিছু শব্দ শেখা, এটাকে বলে হচ্ছে বর্ণক্রমিক পদ্ধতি। দেখেন, বর্ণক্রমিক পদ্ধতি। বাংলা শেখার উপায় 3 ধরনের। বর্ণক্রমিক, শব্দক্রমিক, বাক্যক্রমিক। আমি বাংলা একটু বেশি সময় নেই, বাংলায় ভালো লাগে, অন্যগুলো কম্পারিট। ভালো লাগা জিনিস কেন জানি একটু বেশি সময় লাগে, দেখতে পাচ্ছেন? তাহলে শুরু থেকে বর্ণ শেখার পরে আমরা যে পদ্ধতিতে আগালাম সেটাকে বলে কি? বর্ণক্রমিক। আর একদম শুরুতে আপনাদের কাছে এক একটা বর্ণের 2টা করে শব্দ জানতে চাইছে, তাই না? এটা বর্ণক্রমিক। ধরেন আমি একটা শব্দ বললাম যে এই যে তোমাদের এই দেওয়ালে, সামনের বাম পাশের দেওয়ালে অনেকগুলো ফলমূলের ছবি দেওয়া আছে। বলো তো কি কি ফলমূল? ওই যে পাশে ওটা আছে, ওটা কি? মিষ্টি কুমড়া, তাই না? তারপরে ডালিম। ডালিম বানান করো তো। ডালিমে কি কি আছে? তাহলে কি কি বর্ণ পাচ্ছি এখানে? পূর্ণ বর্ণ পাচ্ছি 3টা। কার পাচ্ছি কি কি? রসিকার। গুড। এই যে শব্দ দেখিয়ে আমি বর্ণ চেনালাম, এটা হলো শব্দক্রমিক পদ্ধতি। জি জি জি, শব্দ থেকে যখন বর্ণ চেনানো হয় বা বর্ণতে যাওয়া হয়, সেটা হচ্ছে শব্দক্রমিক পদ্ধতি। না বুঝতে পারেনি, না বুঝতে পারেনি। বর্ণ থেকে যদি শব্দে যান, সব বর্ণক্রমিক। আর যদি শব্দ থেকে বর্ণে যান, বর্ণক্রমিক। সরি, শব্দক্রমিক, আমি ভুলে ফেলছি। যেটার থেকে পরে যাবেন ওই আগেরটার ক্রমিক। বর্ণ থেকে যদি শব্দে যান, বর্ণক্রমিক। শব্দ থেকে যদি বর্ণে যান, শব্দক্রমিক। বাক্য থেকে যদি বর্ণে যান, বর্ণক্রমিক। বর্ণ থেকে আস্তে আস্তে শব্দ জানছি, বাক্য জানছি, সেটা হচ্ছে বর্ণক্রমিক। আর শব্দ থেকে বর্ণ জানছি, সেটা হচ্ছে শব্দক্রমিক। আগে শব্দটা জানছি, তারপরে আমি বর্ণ জানছি। আচ্ছা, এই 2টা লিখেছেন? এই 2টাই খুব বেশি ইম্পর্টেন্ট। বাক্যক্রমিক হচ্ছে বাক্য জানা, আগে মূলত বাক্য জানা, এরপরে সব বর্ণ সম্পর্কে পরিচিত হওয়ার পরে শব্দ এবং বাক্য সম্পর্কে জানা। এটা হচ্ছে বর্ণক্রমিক পদ্ধতি। জি জি, রেকর্ড হচ্ছে। আচ্ছা, যাই হোক। বাক্যক্রমিক হচ্ছে আগে বাক্য জানবো, হ্যাঁ, এটা কম আলোচনা হয়। আগে বাক্য জানবো, বাক্যের পরে শব্দ এবং তারপরে বর্ণ। এখন আপনি বলবেন যে কোনটা কখন কোথায় প্রয়োগ হবে। সাধারণত আপনি শিক্ষক হিসাবে প্রয়োজন অনুসারে সবগুলো ব্যবহার করবেন, তবে আপনাদের বাক্য কথা একটু জোরে বলছে মনে হয়। বুঝতে পারছেন ম্যাডাম? এটা আমার অভ্যাস। আচ্ছা, যাই হোক।
আচ্ছা, আমরা যদি ওই শিক্ষার্থীদেরকে প্রথম কোনো ভাষা শেখাই, সহজ বর্ণ শেখাই, তখন আমরা বর্ণক্রমিক পদ্ধতিতেই চালু। অ আ ই উ এভাবে শেখাতে গেলে আমরা বর্ণক্রমিক পদ্ধতিতেই শেখাবো। আবার যুক্ত বর্ণ বা কঠিন শব্দ যদি আমরা শেখাতে যাই, তখন আগে শব্দে যাবো, যেমন প্রিয়, যেমন জ্ঞান, যেমন হচ্ছে খণ্ড ত দিয়ে যে শব্দগুলো, আমি খণ্ড ত আগে বুঝিয়ে তারপরে একটা নতুন শব্দ বোঝানোর টাক। আমি তাকে দেখালাম হঠাৎ, আগে বললাম দেখো আমরা একটা বানান লিখছি, সে বানানটা হচ্ছে একটা শব্দ লিখছি, হ্যাঁ, সেই শব্দটা হচ্ছে হঠাৎ, মানে আগে আমি শব্দে গেলাম, তারপরে দেখো আমরা এটা জানি হ, এটা জানি ঠ, এটা হচ্ছে খণ্ডত, এই বর্ণটার নাম হচ্ছে খণ্ডত। তার মানে আমি শব্দে দেখে, মানে ওর কাছে পরিচিত জিনিসটা উপস্থাপন করার পরে আমি নতুন জিনিসটা উত্থাপন করি। আমি যার কাছে বলবো তার কাছে বোঝার জন্য আগে পরিচিত জিনিসটা দিব, এরপরে আমি নতুন জিনিসটা বলবো। ওর কাছে পরিচিত শব্দ যদি হয় তাহলে আগে আমি শব্দ বলে যেতে বলবো। আমরা সাধারণত যেটা মানে বলেছে আমাদেরকে, আমরা বলি যুক্ত বর্ণগুলো, যেমন ওই যে বিজ্ঞান, আগে বলবেন বিজ্ঞান লেখো তো, বা বইটা বের করে দেখো তো বিজ্ঞান বইটায় কেমনভাবে লেখা আছে। এরপরে বিজ্ঞানে বয়রস্বীকার দন্তনয়ের মাঝখানে যে জিনিসটা আছে, কি যেন একটা জিনিস আছে, এটা দেখে দেখে লেখার চেষ্টা করো, বা কেউ পারবে কিনা বলো। তখন পারছে না, তখন আপনি বলে দিলেন। তার মানে আগে আমি শব্দ দেখালাম, এরপরে আমি বর্ণটা সম্পর্কে জানালাম। তাহলে যুক্ত বর্ণের ক্ষেত্রে সবচাইতে উপযোগী হচ্ছে শব্দক্রমিক পদ্ধতি, ঠিক আছে? আর বর্ণক্রমিক পদ্ধতি নতুন শেখার ক্ষেত্রে উপযোগী। বাক্যক্রমিক পদ্ধতি বিদেশে যাচ্ছে ধরেন কোনো কারণবশত, এরকম চালায় নেওয়া লাগে আর কি। লাবানন, আমরা খুব মজা করে মাদ্রাসায় গল্প করতাম, আরবিতে লাবানন মানে হচ্ছে দুধ। তো একজন বিদেশে গেছে বাঙালি, তো গিয়ে বলছে লবণ চাই। প্রথমে তো আরবি জানে না, তো জাস্ট তারা একটা দুটো প্যাকেট ধরে বাড়িতে এসে দেখে একটা লবণ, কোনোভাবে বুঝাইতে পারছে না। তো মানে এক দেশের ভাষা আমি যখন কোনো রকম চালায় নেওয়ার জন্য জানতে চাই, তখন বাক্যক্রমিক পদ্ধতিটা উপযোগী। সাধারণত শিক্ষাক্ষেত্রে বা আমাদের বিদ্যালয়গুলোতে বাক্যক্রমিক পদ্ধতি ততটা ব্যবহার হয় না, আমরা আগে বর্ণ এবং শব্দটাই ব্যবহার করি। তবে ইংরেজি শেখানোর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা বাক্যক্রমিক পদ্ধতি ব্যবহার করি। যেমন স্ট্যান্ড আপ, আগে বলি স্ট্যান্ড মানে দাঁড়াও, হ আপ মানে উপরে, এটা বলি না, স্ট্যান্ড আপ দাঁড়াও, পুরো বাক্যটা বলে ফেলি, তারপরে অ্যাকশনটা দেখায়, হ্যাঁ, এরপরে আমি স্ট্যান্ড হয়তো পুরোটা লিখে তারপরে ব্যাখ্যাটা করি। এটা কিন্তু বাক্যক্রমিক পদ্ধতি, নতুন একদম বিষয়ে নতুন ভাষার জানার ক্ষেত্রে এই ব্যাপারটা বেশি উপযোগী। ক্লিয়ার? বুঝেছেন? অনেকক্ষণ ধরে মূলত আমি পড়াইলাম না তো, না সরি, প্রশিক্ষণের চেষ্টা করেছি বাংলায় আমি শুরুর দিকে বলেছি বর্ণমালা, ধ্বনির সাংকেতিক রূপকে বলে বর্ণ। জি হ্যাঁ, সাংকেতিক প্রতীক কাছাকাছি তৈরি না আর প্লিজ। এগুলোর প্রত্যেকটার ভয়ঙ্কর পার্থক্য আছে মনে হয়, যত বেশি জানতে যায় তত ঝামেলা। যাই হোক, প্রতীক সংকেত একই, তো এগুলো সম্পর্কে জানতে হবে। ধ্বনি যেটা প্রতীক দেওয়া হয় বা সংকেত চিহ্ন দেওয়া হয় সেটাকে বলে বর্ণ। একটা বর্ণ, একাধিক বর্ণ একত্রিত হয়ে একটা বর্ণমালা গঠন করে। বাংলা বর্ণমালা মূলত একটাই, ওইটা একটাই। এই বর্ণমালার বর্ণ সংখ্যা 50টা, যার মধ্যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এর মধ্যে মাত্রাহীন বর্ণ 10টি, অর্ধমাত্রা, মাত্রাযুক্ত বা পূর্ণমাত্রা 32টি। এইগুলো একটু জানতে হবে, লেখার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, তাহলেই হবে। পরে আমরা বাংলা পাঠের ক্ষেত্রে বললাম আমরা বর্ণক্রমিক পদ্ধতিতে আগাতে পারি, শব্দক্রমিক পদ্ধতিতে আগাতে পারি। লাস্ট যে বিষয়টা বাংলার, সেটা হচ্ছে বাংলা পাঠের ক্ষেত্রে পাঠ কয়েক ধরনের হয়। আমরা তো সরব পাঠ বা নীরব পাঠ করতে পারি, মানে জোরে পড়তে পারি বা আস্তে পড়তে পারি, তাই না? বাংলাতে কি কি জিনিস থাকে? ছড়া থাকে, কবিতা থাকে, উপন্যাস থাকে, প্রবন্ধ থাকে। এইগুলোকে পড়ার আবার কিছু ধরন আছে। পাঠের উদ্দেশ্যের উপরে ভিত্তি করে
পাঠ বা পড়া কয়েক প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে চর্বনা, একটা হচ্ছে সাধনা, সাধনা না কিন্তু সাধনা, আর একটা হচ্ছে ধারণা। সাধন হয়ে গেছে না, চাবিয়ে চাবিয়ে খাওয়ার মতো ব্যাপার, প্রবন্ধ টাইপ ব্যাপারগুলো, যেগুলো হচ্ছে গবেষণা পত্রিকা। খাইতে ভালো লাগে না? চর্বি সিদ্ধ হয়নি এরকম গরু মাংস খাচ্ছেন বিয়ের বাড়িতে, কেউ দিতে পারবেন না। নতুন গর্ব আছে, কোনো কারণে আপনি বলতে চর্বি মাংস মুখে দিয়ে ফেলেছেন, না পারছেন দিতে, চেষ্টা করতে হবে অনেকক্ষণ চালানো, তাই না? অনেক ক্ষেত্রে এরকম, এবং এটা যতই চালাবেন ততই ভালো লাগবে। এইটাকে বলে চর্বনা পাঠ। বাংলা সাহিত্যে এরকম কিছু আছে, প্রবন্ধ। প্রথম দিকে পড়তে ভালো লাগবে না, কষ্ট করে পড়তে হবে, পড়লে তারপরে বোঝা যাবে যে আসলে যে কথাটা শিখেছিলাম ছোটবেলায় প্রমোদ চৌধুরীর ওই একটা বাক্য, যে ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, এর উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে। কত সহজে যে বলেছে, কিন্তু কত গভীর। এর মানে আমি কলম, আওয়াজ হচ্ছে অনেক বেশি, আচ্ছা, আমি যদি চাবিয়ে চাবিয়ে পড়তে চাই, পড়া যদি পারি, চাবিয়ে পড়ার মজা আছে। বাংলা যদি পারি তখন ব্যাকরণ বুঝলে সমস্যা নেই, কিন্তু আমি আগে ব্যাকরণ বুঝে বাংলা বলতে গেলে আমি বাংলা বলতে পারবো না। আমরা বাংলা বলে আমরা বাংলা ব্যাকরণ, বাংলা বর্ণই তো আজকে শিখলাম, তাই না? আজকে অনেকগুলো বাংলা বর্ণ আজকে নতুন শিখলেন না? আমার বয়স প্রায় মানে অনেক 3 দশকের কাছাকাছি, সত্যি। এখন এসে আমি রস্য ই কীভাবে লিখতে হয় শিখলাম, অথচ আমি দেদারসে বাংলা ভাষা বলি, এবং বাংলা ভাষায় কোনো বিদেশি যদি এসে আমাকে বলে যে আমি তোর থেকে ভালো বাংলা ভাষা পারি, রস্য এইভাবে লিখতে হয় না ওভাবে লিখতে হয়, ওকে আমি পাত্তা দিতাম নাকি? আপনি বাংলা ভাষী বলে, কিন্তু একটা ইংরেজ যদি এসে আমাকে শেখাইতাম, সে পাত্তা দিতাম? কোনোদিনও পাত্তা দিতাম না, যে আমার মত প্রতিষ্ঠা করতাম। তো যাই হোক, কারণ কি? কারণ আমার এক্ষেত্রে একটা নিজের আত্মবিশ্বাস আছে বা নিজের একটা অধিকার আছে। ঠিক তেমনি আমরা এই যে বিষয়গুলো ভালো পারি, সেই বিষয়গুলোতে দখল নেওয়ার পরে যদি সেই বিষয়টা শুদ্ধ সুন্দর করতে চাই, সেটা ভালো হবে। আমি মায়ের কাছ থেকে যখন শিখেছি, তখন আপনাদের সাথে যেভাবে কথা বলছি সেইভাবে কথা বলা শিখিনি। আমি আম্মার কাছ থেকে এভাবে কথা শিখেছি যে আম্মা বলতে হবে, মানে এখন যেভাবে বলছে এভাবে, মানে আঞ্চলিক ভাষা। আমার বাড়ি কিন্তু রাজশাহীতে, রাজশাহীর ভাষা হিসেবে আমার কাছ থেকে যেভাবে ইচ্ছে সেভাবে শিখেছি আর কি। তো সেভাবে শিখেছিলাম। তো শিখে যখন আমি মনে করেন আরও অনেকজন মানুষের সাথে গেলাম, বা অনেক জায়গাতে মিশতে গেলাম, বা আপনাদের এখানে আসলাম, বা অন্য জায়গাতে গেলাম, তো যাওয়ার পরে আপনাদের কাছ থেকে শোনা বা অন্যজনের কাছ থেকে শোনার পরে তখন আমি আমার মানে আমি আমার কথাটাকে আরও একটু সুন্দর রূপ দিলাম, মার্জিত রূপ দিলাম, প্রমিত রূপ দিলাম। তো এইটা আমার সহজ হয়েছে তখনই, যখন আমি মূলত আগে ভালো কথাটা জানি, আমি ব্যাপারটা শিখেছি, তাই না? আমি যখন ব্যাপারটা শিখেছি তখনই আমার মার্জিত রূপ দেওয়া সহজ হয়েছে। আর আমি যদি শেখার আগেই মার্জিত রূপ দিতে যেতাম ওই মাকে দিয়ে, যেই মা মার্জিত রূপ জানেন না, তাহলে কিন্তু ওই মায়ের পক্ষে কঠিন হতো, তাই না? কিন্তু আপনারা যেহেতু মা না, আপনারা নতুন জিনিস শেখাবেন, সেহেতু আপনারা সঠিকটাই শেখাবেন। হ্যাঁ, আপনারা সঠিকটাই শেখাবেন। ক্লিয়ার? চর্বনা পাঠ প্রত্যেকটা চাবিয়ে চাবিয়ে করতে হয়, সাধারণত প্রবন্ধ এবং গবেষণা পত্রিকা লিখে রাখেন। আই.ই. এক্সাম্পলি গ্রেসিয়া, উদাহরণ প্রবন্ধ, গবেষণা পত্রিকা, তারপরে গণিত অঙ্ক, এগুলো চর্বনা পাঠের মতো। হ্যাঁ, খুব ভালো করে পড়তে হয়। সাধনা পাঠ, উপন্যাস, কবিতা, ছড়া ভাল লাগে। আমি যখন পড়ি কপালকুণ্ডলা, তখন আমি বুঝিনি পথিক তুমি পথ হারাই গেছো, এটা নর্মাল কিন্তু পড়তে ভালো। এখনো অনেক কবিতা আছে, অনেক গান আছে, যেগুলো আমার খুব ভালো লাগে শুনতে, স্বাদ নিতে ইচ্ছা হয়। অর্থই জানি না, এমন সময় শুনেছি অর্থ বুঝিনি, কিন্তু ভাল লাগে। এখনো কিছু রাসায়ন কথা আছে, চৈনিক প্রবাদ বলে নাই। জাপানিজ যখন শিখতাম তখন কিছু ভালো লাগতো, আমরা জাপানিজ কিছু গানে নেচেছি, কিছু ওয়ার্ড ছিল, খুব ভালো লাগতো, শুনতে ভালো লাগতো। আমাদের স্যার ওই ভাষার প্রতি ভালোবাসা লাগে যেন, এই জন্য আমাদের 1 GB স্টোরেজ ফুল করে দিয়েছে সবাই, শুধু সঙ্গীত আর কবিতা আর গান দিয়ে। তোমরা প্রত্যেক দিন আধা ঘন্টা 1 ঘন্টা শুনবা, ভাষা শিক্ষা পরে আগে শুনবা। এটা কি? স্বাদ নেওয়ার জন্য। সেজন্য
স্বাদ নেওয়ার জন্য। আমরা কিছু কিছু বাংলা সাহিত্যের জিনিস পড়বো স্বাদ নেওয়ার জন্য, এখানে অত বেশি বাঙালি পড়ি এগুলো অত বেশি মায়না রাখে না। আর কিছু কিছু হলো শুধু ধারণা নেওয়ার জন্য। যেমন আজকে আমার কথা থেকে শুধু ধারণা নেওয়ারই চেষ্টা করবেন, এবং বাস্তবে আপনাদের কিছু ধারণাই অর্জিত হবে। আমার কথা থেকে কারো স্বাদ পাচ্ছেন না, এটা 100% আপনাদের চেহারা দেখে বুঝতে পারছি। আর চাবিয়ে নেওয়ার তো কিছু নাই। তাহলে ধারণা পাঠ সাধারণত খবরের কাগজ বা পেপার পত্র পত্রিকা, যেখান থেকে আমরা শুধুমাত্র ধারণা নিতে চাই যে আজকে কি হয়েছে শেষ। আর আমাদের ক্লাসের বইয়ে ছড়াগুলো পড়াবো সাধনা পাঠ, আর গল্প যেগুলো আছে সেগুলো সাধারণত চর্বনা পাঠে যাবে, কারণ গল্পের প্রত্যেকটা লাইন থেকে শব্দ থেকে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন করতে পারেন। একটা ভাষার কয়টা যোগ্যতা? 4টা যোগ্যতা আছে, দক্ষতা আছে। কি কি? জি আবার সরি বলছেন, এখানে কিন্তু সরি নাই, বলেন। শোনা, বলা, পড়া, লেখা। প্রথমে বাচ্চা শেখে যখন শোনে, তারপরে বলে, তারপরে পড়ে, মানে লেখা কোনো কিছু আছে সেটা পড়ে, এরপরে নিজে লিখে। ঠিক আছে? লেখা হচ্ছে একটা ভাষার সর্বোচ্চ প্রকাশযোগ্যতা। মানে আমি যখন নিজের মতো করে নিজের মনের ভাব প্রকাশ করতে পারবো, তার মানে আপনি আপনার ওই ভাষায় অনেক বেশি দক্ষ। আপনাদের কেউ কি আছেন ডায়েরি লেখেন? কেউ কি আছেন আজকে কয় টাকা খরচ হয়েছে বাড়িতে গিয়ে লিখবেন? একজন আছে, আর 2জন, আর কেউ নাই? 1 মাসে কয় টাকা খরচ হলো হিসাব রাখেন টুকটুক করে। কে আছেন? ম্যাডাম আপনি তো একবার হাত তুলেছেন, 2জন, আপনি বাদে, আপনার 2জন বাদে, আর কেউ রাখেন না? আমার এক শিক্ষা অফিসারের সাথে গত কিছুদিন আগে দেখা হয়েছিল, বেচারি ঈদের পরবর্তী মানে ঈদে কয় টাকা কোন খাতে খরচ করেছে, হ্যাঁ সেগুলো উনি লিখে রেখেছেন। আমি ফেরদাউস, আমার আব্বা আমাকে বলেছিল আমি যখন ঢাকায় যাই যে হিসাব করে খরচ করবে। ঠিক আছে? তো আব্বার কথা রাখতে হবে, আবার নতুন ঢাকায় গেছি সেখানকার কথাও রাখতে হবে। কী করেছি? খরচ যা টাকা থাকে খরচ ঠিকই করি, কিন্তু খরচ শেষে দিন শেষে হিসাব লিখে রাখি যে হিসাব করে খরচ করা মানে যে খরচে কৃপণতা করা, এটা এমনি চলে আসে, পরিবেশ পরিস্থিতির মাঝে তো এমনি চলে আসে। কিন্তু তারপরেও প্রয়োজনীয় খরচগুলো করবো না। কারণ আমার আব্বাকে কীভাবে বুঝাবে যে বন্ধুদের সাথে 5 জন বন্ধুর সাথে আমি ওই জায়গায় বাসে চড়ে ঘুরতে গেছি, 5 টাকা ভাড়া দেয়, আমার ক্লাস ছাড়া, বা ধরেন ক্লাস ফাঁকি দেয়, বা আমি রক্ত দিতে গেছি। এটা আমার আব্বাকে বোঝানোর বিষয়? বলেন, এটা করতে হবে না? আমার চাকরির স্যালারি ধরে আমাদের কথা বললাম কিন্তু 4,000, তখন আমাকে ওই টাকার মধ্যে নিজেকে সামঞ্জস্য করতে হবে। আমার মাসিক করে 4,000, তখন তো হিসাবটা খরচ করার কিছু নেই, আমার এই টাকার মধ্যে করতে হবে, বা লিখে রাখার কি আছে? গুড, খুবই ভালো। লেখা রাখা কি আছে? এটা মূলত আসলাম লেখা দক্ষতা থেকে। আপনারা নিজেরা যদি এই লেখা দক্ষতার চর্চা করেন, তখন অন্যকে উৎসাহিত করা সহজ হয়। আপনারা চর্চা করবেন ছোট ছোট ঘটনা, ডায়েরি না লিখতে পারলেও ফেসবুকে অনেকে লেখেন নিজের ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ। আমার স্যার বলতেন প্রত্যেক মানুষের জীবন হচ্ছে এক একটা বই, এবং প্রত্যেক মানুষ এক একটা লেখক হওয়ার যোগ্যতা রাখে, অন্তত পক্ষে তার ডায়েরি। বুঝতে পেরেছেন? এটা আমাদের শ্রদ্ধেয় আব্দুল মালিক স্যার, শিক্ষা বিজ্ঞানের অন্যতম গুরু মানুষ, গুরুজি, ওনাকে আমি অবশ্যই ভালোবাসা দাদা হিসেবে। তো উনি এই কথাটা বলেছেন আমাদের ক্লাসে, তো তোমাদের মধ্যে প্রত্যেকেই এক একজন বই লিখতে পারো। আপনারাও একটু চেষ্টা করবেন। তোরা বই না লেখেন, খারাপ লাগছে? আচ্ছা, 10 মিনিটের ব্রেক দিব, 5 মিনিট পরে। ঠিক আছে? 1 ঘন্টা 13 মিনিট বাংলা সেশন হয়েছে, অনেক বেশি। এখন বাংলা সেশন থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। নাই? প্রশ্ন নাই? যেটুকু শিখেছি এর মধ্যে নাই, এর বাইরে অনেক প্রশ্ন আছে। বলেন, একটা দুটো বলেন, বেশি বললে তো বিপদ। একটা বলেন দেখি কেমন পড়া, এর বাইরেই বলেন। বাংলা বিষয়ে, মানে আজকে যা বলেছি এর বাইরেও বাংলা হলে হবে। বলেন, সেটা বাংলা পাঠ বা বাংলা বিষয়ের উপরে হতে হবে। বলেন। যদি মনে আসে প্রশ্নগুলো লিখে রাখবেন। আমরা 2 দিন যেহেতু আছে, আগামীকালকেও থাকবো। আগামীকালকে ইনশাল্লাহ শেষে
প্রশ্নোত্তরের মতো একটা সেশন থাকার চেষ্টা করবো, মানে রাখার চেষ্টা করবো স্যার আমি এর মধ্যে একটা প্রবলেম শেষে। পরীক্ষা হবে এবং পরীক্ষার খাতা নিয়ে চলে যাবে লিখিত। আচ্ছা, তো আমার 30 থেকে 50। শুধু লিখিতে হবে নাকি ভাইবা একদম পাঠ্যের পাশে থাকবে? এখনো ভাইবার নেই নাই, ভাইবা কি না লাগবে আপনি যদি বলেন। আচ্ছা, আমি একটু রসই শিখতেছি। আচ্ছা, রসই লেখা আমি আজকে শিখলাম। আর সেটা হচ্ছে আমি আজীবন লেখা লিখতাম। আমাদের বাংলা বর্ণমালার সবগুলো যেখানে ট, ইভেন টটাও দেখতে ঠিক পাশে দিয়ে হয়ে গেছে। যত ঠ সবই হচ্ছে ওরকম। না ম্যাডাম, ঠকে নিয়ে যায়, Sorry, ঠ না, হ্যাঁ। ঠকে নিয়ে যায়। না, ঠকে না, হ্যাঁ, টটা এরকম, আপনার হচ্ছে ওটা- দীর্ঘইও ওরকম। তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি অবস্থা? না, হ্যাঁ, ঠ ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম ওরকম। এটা আজকে শিখলাম আমি। এই ভুলটা আমার এতেও শেখায় নাই, নেটেও শেখায় নাই। আচ্ছা, 5 মিনিটের মধ্যে 3 মিনিট চলে গেছে, আর 2 মিনিট একটু বিতর্কের স্টাইলে রিপ্লাই করি, পুনরাবৃত্তি করি। সেটা হচ্ছে আমরা প্রথম থেকে যা যা বলেছি তার মাঝখানে আটকে গেছিলাম, মাঝখানে জায়গায় শেষ করেছি। সে জায়গায় যুক্ত বর্ণের পরে আমরা চর্বণ সাধনা ধারণা পাঠের ব্যাপারে বললাম। বাংলা পড়ানোর জন্য বর্ণক্রমিক এবং শব্দক্রমিক এই দুইটা পদ্ধতি আপনাদের জন্য উপযোগী। বর্ণ থেকে শুরু করে শব্দে যাওয়া একটা বর্ণক্রমিক পদ্ধতি, শব্দ থেকে শুরু করে বাক্যে বর্ণে আসা বা বাক্যে দেওয়া এটা হচ্ছে শব্দক্রমিক পদ্ধতি। বাক্যক্রমিক পদ্ধতি আমরা ধারণা এই হলো অবস্থা। বাংলার ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রে আমরা শিশু থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে দরদের সাথে পড়াবো এবং আমরা চেষ্টা করবো বাংলা যেহেতু আমাদের মাতৃভাষায় আঞ্চলিকতা থাকুক, সমস্যা নেই, কিন্তু বাংলা যখন পড়বে, ভাষার যেহেতু 4টা দক্ষতা শোনা বলা পড়া লেখা, পড়ার ক্ষেত্রে যখন সে পাঠ্য বই পড়বে তখন শুদ্ধভাবে যেতে পারে। সেজন্য আমি তাকে শোনাবো শুদ্ধভাবে, যার কারণে আমাকে পড়তে হবে শুদ্ধভাবে, আমাকে লিখতে হবে শুদ্ধভাবে। কথা শেষ, ফেল হবে না। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে ভালো। আপনাদের বিরতি 10 মিনিট। তাই আরো শুকানো বাকি, কেবল তো শুরু চাকরির, পেটা তো শুরু হয় নাই।